দর্শক নাগরিকের নিয়মিত অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শহীদ ভাই, মূলত আমরা এখানে সমসাময়িক যে ঘটনা বলি সেটা নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা সেই সমসাময়িক ঘটনাগুলো নিয়ে সংবাদ বিশ্লেষণ আলাপ করব। আপনি আজকে জানেন যে দেশ জুড়ে যে ব্যাপারটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে আন্দোলন। যদিও এই আন্দোলনের ব্যাপারগুলো আমরা গেল সরকারের পতনের পর থেকে এই পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো আন্দোলন দেখেছি দাবি দেওয়া নিয়ে। এই আন্দোলনের সম্ভবত একেবারে সঠিক হিসাব নিকাশ নেই, কত হাজার আন্দোলন হয়েছে। এখন রাজপথে আন্দোলন একটু একটু করে জোরালো হচ্ছে। এটার অন্তর্নিহিত কোনো ঘটনা আছে কিনা সেটি তো অবশ্যই আপনাদের বলবেন একটু। প্রথমত হচ্ছে, আপনি জানেন যে এই ইশতাক হোসেনের যে ব্যাপারটি, গেল 4 দিন ধরে তারা নগর ভবনের সামনে তার সমর্থক বলি বা যেটা বলা হচ্ছে যে মানুষ ইশতাককে শপথ পাঠ করানোর জন্য আন্দোলন করছে তারা। কিন্তু গতকালকে ইশতাক হোসেন বলছেন এই আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, তবে তিনি মেয়র পদে তাকে শপথ পড়ানোর পক্ষে। এটা নিয়ে আলোচনা সমালোচনা সবই আছে, আপনি জানেন। আসলে একেবারে তো মেয়র হিসেবে শপথ নিলেও তো তিনি খুব অল্প সময়ে পাচ্ছে। তাহলে এই আন্দোলনটার আসলে কেন হচ্ছে, আর অন্যান্য আন্দোলনগুলোই বা এই মুহূর্তে এত জোরালো হচ্ছে কেন? তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে নাগরিক টিভির দর্শকদেরকে আজকের আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। তো প্রথমে যে বিষয়টি আপনি তুললেন যে সাময়িককালে বেশ কিছু আন্দোলন আমরা লক্ষ্য করছি। তো এর ভিতরে অনেকগুলো আন্দোলন, আজকের আন্দোলনের কথা যদি ধরি আমরা, সেখানে আজকেও 3-4টি গ্রুপের দাবি দেওয়া নিয়ে আজকে রাজপথে সভা সমাবেশ দেখে আসছি আমি রাজপথে। তো দেখুন, এই বিষয়টার এই আন্দোলনের অনেকগুলো কারণ আছে। তো আমরা যদি ধরি বিগত সময়ের কথা, যে মানুষের দাবির পাহাড় জমে আছে দীর্ঘ 15 বছরে 16 বছরের যে বিগত সরকারটি ছিল, তো যাদেরকে আমরা কেউ স্বৈরতান্ত্রিক সরকার বলেন, ফ্যাসিবাদী সরকার আমরা বলি, এই সরকারের পতনের পরে যে মানুষগুলো কথা বলার সুযোগ ছিল না এতদিন, তারা রাজপথে নেমে আসছে। এবং এই 5ই আগস্টের পরিবর্তনের পরে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা বলেছেন যে জনগণ তাদের দাবি জানানোর, তারা প্রতিবাদ জানাতে পারে, তাদের দাবি জানানোর জন্য রাস্তায় তাদের জন্য উন্মুক্ত। সেই সুযোগটি করে দেওয়ার কারণেই আমার মনে হয় যে সবাই রাস্তায় নেমে আসছে। এটি একটি সুযোগ। এর পিছনে অনেকে অনেক কারণ খুঁজতে পারেন। যে এখন যে সাময়িক আন্দোলনগুলো আমরা দেখেছি, 5ই আগস্টের পরে আমরা আনসারদের একটি আন্দোলন দেখেছি, ছাত্রদের আন্দোলন দেখেছি, নার্সদের আন্দোলন দেখেছি, অনেক আন্দোলন দেখেছি। আজকের সেই দিন থেকে ধারাবাহিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আজকের যে আন্দোলনের কথা যেটি বলছেন, যে প্রথমত ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র পদের একটি অমীমাংসিত বিষয় আছে। যেই বিগত নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের পরে 5ই আগস্টের পরে বিগত সরকারের যারা ক্ষমতায় ছিলেন, একেবারে সংসদ সদস্য থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলররা সবাই পালিয়ে গিয়েছেন এক কথায়। তো একটা শূন্য অবস্থা বিরাজ করছে। তো সেই সময় একটি কোর্টের আদেশের মধ্য দিয়ে ইশরাককে পরবর্তী মেয়র ঘোষণা করেছে। এটি আমি আইনগত একটি দিক আছে, নীতিগত একটি দিক আছে। আপনি যদি আইনগত দিকটি বিশ্লেষণ করেন, আইনগতভাবে যদি সুযোগ থাকে তাকে হয়তো ঘোষণা করেছে। তবে নীতিগতভাবে আমি যদি চিন্তা করি, তাহলে আমার অবস্থানটা আমি বলতে চাই যে এভাবে দেখুন, আমরা সেই বিএনপির পক্ষ থেকে যারা বিরোধী দলে ছিলেন, তখন বাইরে ছিলেন ক্ষমতার, তারা সেই নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছিলেন, বয়কট করে ঘোষণা করেছিলেন। তো সেইখান থেকে সেই নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে সরকার পালিয়ে যাওয়ার পরে দেখুন, সেই নির্বাচনের মেয়র হওয়ার জন্য যদি এখন আপনি দাবি করেন, করতেই পারেন আইনগতভাবে, কিন্তু আপনারা যে বিরোধিতা করেছিলেন, নির্বাচনকে বয়কট করেছিলেন, তার কি হবে? তাহলে এই নির্বাচন তো এক ধরনের বৈধতা দেয়া হয়ে যায়। তো সেইখানে একটি প্রশ্ন আছে। তো এখন কোর্ট থেকে যেটি হোক, কোর্ট থেকে রায় দেওয়ার পরে তো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের, স্থানীয় সরকারের কর্তৃপক্ষের উচিত ছিল যে ব্যাপারটা তো নীতিগতভাবে ঠিক আছে, হয়তো একটি প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আরেকটি প্রশ্ন তো থেকেই যায়। আমরা দেখি চট্টগ্রামে যে এক ধরনের একটা দৃষ্টান্ত রয়েছে, তাহলে এখানে কেন এই বিমাতা সুলভ আচরণ, এই প্রশ্নটাও তো থাকে। সেইটাই বলতেছি যে হ্যাঁ, এখন সেই আইনগত জায়গায়
যেহেতু আমরা একটি দিক বিবেচনা না করে আমরা আইনগত জায়গাটি যদি বিচার করি যে চট্টগ্রামের ঠিক সেম ঘটনা ঘটেছে, সেখানে ডক্টর শাহাদাত হোসেন সাহেবকে সেখানকার মেয়র ঘোষণা দিয়েছে এবং তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, তিনি এখন দায়িত্ব পালন করছেন। তো সেখানে যেহেতু একটি নজির তৈরি হয়েছে, এখন আমার মনে হয় যে এখানে দিতে সমস্যাটা কোথায়। আমার মনে হয় যে গতকালকে সম্ভবত আমি শুনেছি যে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আইন উপদেষ্টা। তো এখন এরপরে আন্দোলনটি আরো জোরালো হয়েছে। আজকে বিগত 4 দিনের আন্দোলন চলছে, আজকে দেখলাম যে সিটি কর্পোরেশনের যে সামনের গেটের তালা এটি বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। সেখানে যদি দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয়, শপথ না দেওয়া হয়, তাহলে সেখান থেকে আন্দোলনকারীরা উঠবেন না। তো এ ধরনের একটি দাবি আছে। আমার মনে হয় যে আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ এই বিষয়টি দেখবেন, এটার একটা সুরাহা হওয়া দরকার। এমনি রাজপথে আন্দোলন চলতেছে। আরও যেই কথাটি বললেন আপনি, আমি দেখে আসলাম যে এরপরে আজকে কারিগরি শিক্ষার্থীরা আজকে আরেকটি আন্দোলনে নেমেছেন একটা দাবি নিয়ে। একই সাথে 7 কলেজের শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা ছোট্ট একটি আন্দোলন এবং তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে তাদের এই সমস্যাটার অতি দ্রুত সমাধানের জন্য। মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে হচ্ছে আপনার আন্দোলনে নামবেন। একেবারে যৌক্তিক যে হচ্ছে এখন তো অভিভাবকহীন ভাবে আছে, সামনে সেশনে কোথায় ভর্তি হবে। তো সরকার এই ব্যাপারগুলো কেন আমলে নিচ্ছে না? ওরা তো সন্দেহ করছেন। দেখুন, আমার প্রশ্ন, সরকার কি চাচ্ছে যে আন্দোলনগুলো আসলে রাজপথে এভাবে থাকুক? অনেকে তো বলে অন্য কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য হয়তো এই আন্দোলনকে আমরা ইস্যু হিসেবে ব্যবহার করি। যেমন গেল সরকার সময় এটাই হতো, কোনো একটি ঘটনা আগে সামনে এসে অন্য একটি ঘটনাকে আড়াল করা হতো। তো এটি সন্দেহ করেন, কারণ হয়েছে কি, একবার আমাদের একটি প্রবাদ আছে যে সিঁদুরে মেঘ দেখে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখেও ভয় পায়। তো এ ধরনের একটি প্রবাদ আছে। তো যার কারণে এরকম কালচার তো ছিল অতীতে, সেই সন্দেহ করার তো কিছু জায়গা তৈরি হয়ে আছে, সে কারণেই হয়তো সন্দেহ করবেন। আমি যদি একটু অন্যভাবে বিশ্লেষণ করি বিষয়টা, যে 7 কলেজ, এই সরকার এই ঝামেলাটি কেন মাথায় নিল, এটি একটা বিষয় আমার চিন্তার। যখন এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে অধিভুক্ত করা হয়েছিল, সেইখান থেকে আলাদা করে দিয়ে একটি সেটেলমেন্টে না এসে ঠিক ওই সময় তাদেরকে আলাদা করে দিয়ে বিশ্ববিদ্যালয়, একটি আলাদা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হলো। তো এখন যেটি করা হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য, সেই সমাধানের পথে তো আগাবে, নাহলে এই 7 কলেজে তো হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন, তাদের ভবিষ্যৎ জীবন তো অনিশ্চয়তার পথে চলে যাচ্ছে না। এখানে তাদের আন্দোলন তো একটি যৌক্তিক, সেই যৌক্তিক জায়গা থেকে আমার মনে হয় যে এই সরকার দ্রুত একটি সমাধানের পথ খুঁজে বের করবেন। এটি যদি খুঁজে বের করতে না পারেন, তাহলে দেখবেন যে জগন্নাথের একটি বিষয় নিয়ে একটি আন্দোলন তৈরি হলো, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, সেটা সমাধান হলো। আজকে জগন্নাথ কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলো একটি পর্যায়ে এসে, এবং তারা আজকে তাদের ক্লাসে ফিরে গেলেন। এটা আমি ইতিবাচকভাবে দেখি যে আন্দোলনের মধ্যে দিয়ে এই পথে আসতে হয়েছে। এটি যদি এই দাবিগুলো যদি এই আন্দোলন পর্যন্ত না আসতে দিয়ে তাদেরকে টেবিলে এটি সমাধান করার সুযোগ ছিল। আমার মনে হয় যে 7 কলেজের সমস্যা যেহেতু একটা পর্যায়ে তারা আন্দোলনে নেমেছিলেন এবং সেইখানে তখন একটি সমাধান দিয়েছিল এই সরকার ক্ষমতায় আসবার পরে, তো আবার দেখা গেল তার 5 মাস পরে এসে আবার নতুন করে তাদেরকে নামার সুযোগ, রাস্তায় নামার সুযোগ তৈরি করে দিলে তো তারা নামবেই। কিন্তু মানে অন্তর্বর্তীকালীন সরকার কি শুধুমাত্র আশ্বাস দিচ্ছে এরকম কোনো কিছু? 7 কলেজ তো বলছেন যে অন্তর্বর্তীকালীন একটা প্রশাসন তৈরি করতে এত সময় তো লাগার কথা না, এই গড়িমসিগুলা সরকারের কি আসলে সদিচ্ছারও আপনার সরকারের ভিন্ন কোনো ধরে ইন্টেনশন বা অন্য কোনো কিছু আছে? দেখুন, আমি আসলে ভিন্ন ইন্টেনশনের কথা চিন্তা করতে চাই না, কিন্তু সরকারের সক্ষমতার একটা বিষয় আছে। সরকার কি এই এতগুলো সমস্যা সমাধান করবার জন্য সক্ষম কিনা, যে সরকারের যে পরিধি, সরকারের যারা এখন এই উপদেষ্টা পরিষদে আছেন তাদের যোগ্যতা, তাদের পরিধি, এবং তারা যে একটি ভঙ্গুর অবস্থার মধ্যে আসছেন, তো সেই ভঙ্গুর অবস্থার মধ্যে এসে এই সমস্যাগুলো সমাধান করা খুব সহজ কিনা, খুব যৌক্তিক কিনা, খুব বাস্তব কিনা, এই বিষয়টাও চিন্তা করতে হবে। আমার মনে হয় যে সদিচ্ছার অভাব আছে, এটি আমি বলবো না, তবে তাদের সাধ্যের অনেক কমতি আছে। তাদের সাধ্য থাকতে পারে, তাদের যে কাজের যে সাধ্য আছে, তাদের ক্রাইটেরিয়ার মধ্যে যতটুকু আছে, তারা যে কাজটুকু করতে পারে, আমার মনে হয় যে ততটুকু কাজে তাদের হাত দেওয়া উচিত। সেইটা আগে একটু বিচার বিশ্লেষণ করে আমরা কতগুলো কাজ নিতে পারবো, কতটুকু লোড নিতে পারবো, তার আলোকে আমাদের কাজগুলো হাতে নেওয়া দরকার। এর বাইরে যদি অনেকগুলো কাজ হাতে নেওয়া
হয়, আমার মনে হয় যে এই স্বল্পকালীন সরকারের জন্য এটি বাস্তবায়ন করা খুব কঠিন। চ্যালেঞ্জিং হয়ে যাবে। এটুকু কি মনে হয় কিনা যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো, যেটা দীর্ঘমেয়াদী সমাধান রয়েছে, এই সাময়িক আশ্বাস যদি সেই পরিমাণ যদি অ্যাক্টিভিটিস না থাকে, তাহলে কি তারা আবার মাঠে নামতে পারে কিনা? আরেকটি বিষয় যদি একটু বলেন, আজকে আবারও সাম্য হত্যা নিয়েও হচ্ছে প্রতিবাদ হচ্ছে, তো কি দেখছেন? দেখুন, তো আপনি আগে যে কথাটি বলেছেন একটু আগে, যে এই সরকারের যে আন্দোলনগুলো চলতেছে, তো এর পেছনে সরকারের কোনো ইন্টেনশন আছে কি না, এরকম একটি প্রশ্ন আপনার কথার মধ্য দিয়ে বেরিয়ে আসছে। তো আমার মনে হয় যে এই আন্দোলনের যে বিষয়গুলো আছে, সাম্য হত্যার যে একটি বিষয়, তো সেই হত্যাকাণ্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে, আমরা যদি বলি যে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক ক্যাম্পাসের বাইরে সরোয়ার্দী উদ্যানের মধ্যেই ঘটনাটি ঘটেছে। তো তার জন্য ছাত্রদের একটি পক্ষ ভিসিকে দায়ী করেছেন। ভিসি তাৎক্ষণিকভাবে এটাকে অ্যাড্রেস করে তার মানে এটি সমাধানের জন্য, এই হত্যাকারীদের বিচার আওতায় আনবার জন্য তিনি তার পক্ষ থেকে ভূমিকা রেখেছেন। এরপরে আমরা দেখলাম যে সেখানে হত্যার সাথে জড়িত এরকম 3 জনকে তারা গ্রেপ্তার করছে। তো গ্রেপ্তার করার পরে আমরা ধরে নিয়েছিলাম যেহেতু এই পথে আগাচ্ছে, তো বিচারের যে বিষয়টি এটি এই আইনের মধ্যে দিয়ে এটি সম্পন্ন হবে, যেহেতু সেদিকে আগাচ্ছে। তো আজকে আমরা দেখতে পেলাম যে আবারও আরেকটি গ্রুপ শাহবাগ থানা ঘেরাও করেছেন, তারা সাম্য হত্যার বিচারের দাবিতে। তো এখন আমি বুঝতে পারিনি যে আজকে আবার তারা কেন নামলো, কারণ সাম্য হত্যার বিচারের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। তারা বলছে যে আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং আমরা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করব সাম্য হত্যার বিচারের জন্য। একইভাবে পুলিশ প্রশাসন বলেছে যে আমরা এখানে, তারা রেড করেছে এবং তারা 3 জন আসামিকে ধরেছে এবং তাদের কাছ থেকে কিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও তারা পেয়েছে, এটি আমরা গণমাধ্যমে দেখেছি। সেক্ষেত্রে আজকে আবার এটার জন্য আন্দোলনে নেমেছে। এই জায়গায় আমার একটি প্রশ্ন তৈরি হয়েছে, এটি কি শুধু আন্দোলনের জন্য, না অন্য কোনো এই ইস্যুটাকে অন্যদিকে ডাইভার্ট করবার কোনো? উপাচার্য প্রথম তারা পদত্যাগ চাইলেন প্রথম যখন আন্দোলন, কিন্তু আজকের আন্দোলনে যেটি, সে কি উপাচার্য হচ্ছে সহমত পোষণ করেছেন? আপনি যে সন্দেহটা বলছেন যে আপনার নিজের মধ্যে এক ধরনের সন্দেহ জাগছে, আসলে সেই জন্য না, আমি ওইটা যেটা উপাচার্য আজকে যদি এটার সাথে সহমত পোষণ করছে, মানে পুলিশকে আরো কার্যকর করবার জন্য, আমার মনে হয় যে শিক্ষকদের পক্ষ থেকেও একটি গ্রুপ সেখানে গিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে এখন সম্ভবত ছাত্র, শিক্ষক এবং পুলিশ প্রশাসনের একটা বৈঠক চলতেছে। তারা এটা, তাদের অগ্রগতিটা সেখানে তাদেরকে ব্রিফ করে জানানো হবে। তো এখন আমার মনে হয় যে এটির জন্য আবার আন্দোলন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটি প্রশাসন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ছাত্রদের একটা প্রতিনিধি দল গেলেই সেটি সমাধান হওয়ার কথা। যেহেতু যেদিকে যতটুকু অগ্রগতি আছে, আমার মনে হয় যে এটি এই হত্যাকারীদেরকে খুব দ্রুতই চিহ্নিত করে বিচার আওতায় আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে হুট করে আমাদের হয়েছে কি, আমাদের দেশে একটি কালচার আছে যে একটা আন্দোলন, কোনো একটা ঘটনা ঘটলো, এসে দেখা গেল যে আমরা একজনের পদত্যাগ দাবি করলাম। তো সেই কালচার থেকে আমরা আসলে এখনো বের হইতে পারি নাই, যেটা ছাত্র হত্যার যেহেতু একটা বিষয়, ছাত্ররা এটি একটি স্পর্শকাতর বিষয় ছাত্রদের কাছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ছাত্ররা আন্দোলন করেছিলেন, তো সেখানে একটি দাবি প্রথম দিকে তুলেছিল যে ভিসির পদত্যাগ করতে হবে। এরপরে যখন দেখা গেল যে এই দায় দায়িত্ব সব ভিসির না এবং বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে ঘটনাটি, যার কারণে সেখান থেকে তারা সরে এসছে। শহীদুল ইসলাম, আরেকটি ব্যাপার হচ্ছে লং মার্চ টু যমুনা, লং মার্চ টু শাহবাগ, লং মার্চ টু ক্যান্টনমেন্ট, নানা ধরনের আন্দোলন চলছে। মানে আপনার কি কোনোভাবেই মনে হয় যে কোনো একটি পক্ষ উস্কানি দিচ্ছে বা কোনো একটা কিছু বা অস্থিতিশীল করার এক ধরনের ব্যাপার আছে কিনা? যেহেতু আপনি জানেন যে একটি সরকার গণ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে, তাদেরও তো এক ধরনের মানে যোগসূত্র বা কোনো কিছু দেখেন কিনা আপনি এই আন্দোলনগুলোর মধ্যে? দেখুন, অস্থিতিশীলতা যদি তৈরি করা যায়। হ্যাঁ, দেখুন, আমি যদি বলি যে এই সরকারটি নানা দিক থেকে একটু সমস্যার মধ্যে আছে, একটু আনরেস্ট অবস্থার মধ্যে পড়েছে, এটি আমাদের বলতেই হবে। কারণ হচ্ছে যে আপনি যে বললেন যে কিছু হলেই যমুনা ঘেরাও কর্মসূচি দেয়া হচ্ছে, তো সরকার যেই সুযোগটি দিয়েছে, আমি যদি প্রশ্ন করি এখানে যে বিগত সরকারের সময় আমরা যমুনা ঘেরাও তো দূরের কথা, আমরা দেখেছি যে যখন সরকার তার গণভবনে ছিলেন, এরপরে তার অফিস করতেন, কি বলে এটাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়।
তো সেখানে ঘেরাও কর্মসূচি আমরা দেখেছি, সেই ঘেরাও কর্মসূচিটি বাংলা মোটরে আসার আগে তাদেরকে আটকে দেয়া হতো। তো এদিকে আর আসতে পারে নাই কখনোই, 15 বছরে পারে নাই। এখন এইখানে এই বর্তমান সরকার একটি সুযোগ দিয়েছে, সেক্ষেত্রে কিছু হলেই যমুনা ঘেরাও কর্মসূচি দিয়ে সেখানে হুড়মুড় করে ঢুকে পড়ার চেষ্টা করতেছে। এটি আমি বলবো যে অবারিত সুযোগ দেওয়ার কারণে এটি হচ্ছে। আর এর পিছনে যেটি আপনি বলছেন যে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, সন্দেহ করবার অনেক সুযোগ আছে। যে এখানে যে এই সরকারকে আরও অস্থিতিশীল করবার জন্য এখানে শুধু নির্বাচনের দাবিটাই কি আমরা মৌলিক কিনা আমাদের দেখতে হবে। যে নির্বাচনের ব্যাপারে তারা একটি খসড়া রোডম্যাপ দিয়েছে, বলছে যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে। তো আমাদের রাজনৈতিক দলগুলো সেটি একটা পরিষ্কার রোডম্যাপ তারা চাচ্ছে, বলছে যে আমাদের একটা নির্দিষ্ট তারিখ দিন। তো সেই নির্দিষ্ট তারিখটি তারা দিচ্ছে না, এই অনিশ্চয়তার জায়গা শুধু অতটুকু। আর তারা বলছে যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করব। এখন সেইখানে এটি বলবার পরেও নানা ধরনের ষড়যন্ত্র আছে। যেমন ধরেন যে আমরা যদি বলি যে এটা সংস্কারের একটা ইস্যু আছে রাজনৈতিক দলগুলোর, এরপরে বৈষম্য বিরোধী ছাত্রদের, এরপরে নতুন রাজনৈতিক দল করেছে তাদের পক্ষ থেকে একটা প্রেশার আছে যে ন্যূনতম সংস্কার, এই সংস্কারগুলো করা দরকার। এরপরে যারা বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, যারা এই সরকারের সাথে ছিল তাদের বিচার করবার, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করবার একটা বিষয় আছে। এরপরে আপনি ধরেন যে এই ছাত্রদের দাবি দেওয়া আছে, এরপরে নির্বাচনের দাবি আছে, এরপরে আমরা নানা ধরনের গুঞ্জন শোনা যায় যে সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। এরকম নানা ধরনের গুঞ্জনের মধ্য দিয়ে এই সরকার সময় পার করছে। সেখানে একটু আনরেস্ট তো অবশ্যই আছে। এখন সেই আনরেস্টকে ইস্যু করে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্রের সাথে, কোনো কনস্পিরেসির সাথে এই সরকার জড়িত কিনা, তারা করতেছে কিনা, এরকমের নানা ধরনের প্রশ্ন আসে। সেটি হয়তো বা আর সময় গড়ানোর সাথে সাথে আমরা পরিষ্কার হব যে কারো লাভ আছে কিনা সেটি বলার আগে আমি বলবো যে লস হবে দেশের জনগণের। তো আমরা ধরে নিয়েছিলাম যে বিগত ফ্যাসিবাদী শাসনের পরে, 16 বছরের শাসনের পরে একটি নতুন সরকার এসছে। তো এই নতুন সরকারের আমলে একটি নতুন বাংলাদেশ এদেশের জনগণ পাবে, একটি বৈষম্যহীন বাংলাদেশ পাবে, একটি সমঝোতার, একটি সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পাবে। তো এই প্রত্যাশা এদেশের জনগণের। আমি একজন সংবাদকর্মী হিসাবে, জনগণের অংশ হিসাবে আমারও এই প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনের পরে, এই গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনটি এসছে, এখানে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তো সেজন্য আমাদের দেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবে, সহনশীলতার পরিচয় দিবে, একটি গণতান্ত্রিক রাজনীতির ধারা বাংলাদেশে পরিচালনা করবে, একটি গণতান্ত্রিক ধারা তৈরি করবে। তো আসলে আমরা কি সেই প্রত্যাশার জায়গায় আমরা আসি এখন? আমরা যদি মনে করি, আমরা যদি বলি যে পরিবর্তনের পরে আমাদের সেই রাজনীতি আবার পুরানো দিকে ফিরে যাচ্ছে, যে বিভক্তির রাজনীতিটা ছিল অতীতে, আমার মনে হয় যে আবার সেই দিকে যাচ্ছি। আমাদের যে রিকনসিলিয়েশনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে আমরা আগাচ্ছি না। তো সেই বিভক্তির রাজনীতি যদি এখনো চলতে থাকে, তাহলে আমরা বিগত 16 বছরে যাই দেখছি, ভবিষ্যতে যদি আবার একটি নির্বাচন হয়, নির্বাচনের পরে যদি কোনো একটি সরকার আসে, আমাদের সন্দেহ সেই সরকারও সেই দিকে যাবে। সুতরাং আমাদের রাজনীতির মধ্যে যে গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনটি আসা উচিত ছিল, সেই পরিবর্তনটি আসছে বলে আমি মনে করি না। কিন্তু সংস্কার নিয়েও তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে তো আপনি জানেন বলা হচ্ছিল যে বারবার সবগুলো রাজনৈতিক দলের মতৈক্যের কথাটি বলা হচ্ছিল, কিন্তু আমরা তো সেই জায়গায় কি আপনি আসলে এই মতৈক্যটা দেখতে পাচ্ছেন? আমি সেই সংখ্যাটির কথাই বলছি যে একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। তারা এই রাজনৈতিক দলগুলোর ভিতরে মতভেদ দূর করে, মানে কি বলে, দূরত্ব দূর করে সেখানে একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করবার চেষ্টা তারা করছেন। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো কি সাড়া দিচ্ছে কিনা, আর যেই রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা যেটা আমরা বলি, যে বাংলাদেশে দীর্ঘদিন আমরা পেশি শক্তির রাজনৈতিক কালচারটা দেখেছি। আপনি দেখবেন যে যার ক্ষমতা আছে, যার টাকা আছে, যার মাসেলম্যান আছে, মাসেল পাওয়ার আছে, তারা এদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে ও তারা নির্বাচিত হয়েছে। শুধু নিয়ন্ত্রণ নয়, তারা নির্বাচিত হয়ে তারা দেশের মানুষকে শাসন, শোষণ, যাই বলেন সব কিছু করেছে। অথচ বলেছে এটা গণতান্ত্রিক সরকার।
আসলে আমরা বিগত 3টি নির্বাচন দেখছি যে মাসেল পাওয়ারের নির্বাচনটা কেমন হয়। দিনের ভোট রাতে হয়েছে, আবার ভোটের পরিবর্তে দেখা গেছে যে 154 আসনে কোনো নির্বাচন ছাড়া এদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছে। তো আমরা সেই রাজনীতি দেখেছি। কারণ কি, যে সেই মাসেল পাওয়ারের সামনে সাধারণ মানুষ যায় নাই, ভোট দিতে যায় নাই, অথচ দেশে সংসদ নির্বাচিত হয়েছে। তো এখন সেই জায়গা থেকে আমরা যদি এই দেশকে উত্তরণ ঘটাতে চাই, ওই রাজনৈতিক কালচারটার পরিবর্তন দরকার অবশ্য। সেই পরিবর্তনের জায়গায় আমরা দেখছি যে আমরা পৌঁছতে পারিনি। শহীদুল ইসলাম, আরেকটি ব্যাপার হচ্ছে জামায়াতে ইসলাম এর মধ্যে অভিযোগ করেছেন যে সুষ্ঠু নির্বাচনের তারা খুব বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছেন না এই ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের পর। আবার বিএনপি বলছেন যে দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণার কথা। বিএনপি শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন আহমেদ এবং সেই সাথে জয়নুল আবেদিন ফারুক বলছে যদি ঘোষণা না হয় তারা আন্দোলনে নামবেন। আসলে যত দিনক্ষণ এগিয়ে আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত যে টাইমলাইনগুলো যত এগিয়ে আসছে, তত কি মনে হচ্ছে যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে যে কি হতে যাচ্ছে, বা আমরা কি, আপনি যেটি একটু আগে বলছেন, আগের অবস্থায় ফেরত যাচ্ছি, বা রাজনৈতিক যে কেওয়াস সেটি আবার কি তৈরি হবে? দেখুন, একটি কি বলে, আমরা এ ধরনের একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমি যদি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়টিকে দেখি, যে জামাত ইসলামের পক্ষ থেকে একটি বলা হয়েছে যে আগামী নির্বাচন নিয়ে তারা সংশয়টি নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর কারণ অবশ্যই আছে। আপনি দেখুন, আমি যদি বলি যে জামাতের রাজনীতি আমি বাদ দিলাম, বিএনপির রাজনীতির কথা যদি ধরি, এখন এই কথাটি তো বলতে হয়, অনেকে হয়তো কষ্ট পাবেন। আমি গণমাধ্যম কর্মী হিসেবে বলি যে এটি আমাদের দেখতে খুব কষ্ট হয় যে এই 5ই আগস্টের বিপ্লবের পরে আপনি রাজনৈতিকভাবে কোনো দল ক্ষমতায় নাই, একটি নিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে। সেই সময় ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের ভিতরে হানাহানিতে এদেশের প্রায় 70 জন, কোনো কোনো মিডিয়াতে আসছে 60 জন, কোথাও আছে 70 জনের একটা সংখ্যা আসছে, যে নিজেরা মারামারি করে নিহত হয়েছে। এগুলো কি আপনি কিভাবে দেখবেন? এগুলো তো আমাদের একটি শঙ্কার মধ্যে ফেলে দেয় যে আগামী নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। এরপরে আমরা দেখলাম যে এই যে সহনশীলতার কোন মাত্রায় থাকা দরকার ছিল, এখন কতটা অসহনশীল হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। আমি দেখলাম যে বোধহয় ঢাকার বাইরে পাবনাতে কালকের একটি ঘটনা দেখলাম, সেখানে একটি রাজনৈতিক দলের অফিস, জামাত ইসলামের একটি অফিস পুড়িয়ে দিয়েছে তার প্রতিপক্ষ রাজনীতিকরা। আমি নাম বললাম না। সেখানে তাদের একজন নেতা বললেন যে এইখানে ওই দলের কোনো ইমাম মুয়াজ্জিন যদি থাকে তাদেরকে নামাজ পড়াতে দেবেন না মসজিদে। এটি কি গণতান্ত্রিক কালচার? আমরা কি এই পরিবর্তন চেয়েছি? আমরা এই পরিবর্তন চাইনি আসলে। তো শঙ্কার জায়গা তো এখানে। আমরা কেন বলতে পারি না, আমরা পজিটিভ রাজনীতিটা কেন করতে পারি না? রাজনৈতিক দলগুলোর উচিত ছিল যে এদেশের মানুষের যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে, যদি গণতন্ত্র আমরা চাই তাহলে জনগণ যাকে ভোট দেবে সেই তো রাষ্ট্র পরিচালনা করবে। সেখানে তো মাসেল পাওয়ারের পেশি শক্তি প্রদর্শনের কোনো সুযোগ থাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে? সেই সুযোগটি যদি কেউ নিতে চান, এই মাসেল পাওয়ার দিয়ে ক্ষমতা কক্ষিগত করতে চাওয়ার কারণে এই সংখ্যাগুলো তৈরি হয়। আমার মনে হয় যে সেই জায়গাতে আমাদের রাজনীতিকরা চিন্তা করবেন যে আমরা পজিটিভ রাজনীতি করব। পজিটিভ রাজনীতি করলে হবে কি, যে এখন যে সংখ্যার জায়গা তৈরি হয়েছে সেই থেকে জনগণ মুক্তি পাবে, আমরা মুক্তি পাবো, দেশ নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হোক, সেটি আমাদের প্রত্যাশা। শহীদুল ইসলাম, আজকের মতো সংবাদ বিশ্লেষণ আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ। সবাইকে ধন্যবাদ।